আই এম অ্যাকচুয়ালি ভেরি সরি যে আমি মানে হঠাৎ করে লাইভটা আমি গেলাম, জাস্ট লাইভটা কেটে গেলাম, কানেক্টই করতে পারছিলাম না। সরি ফর দিস রিজন। প্লিজ আপনাদের সময়টা একটু কিছুক্ষণ বাড়িয়ে নেবেন। 10 মিনিট আমি এক্সট্রা আজকে নিব, সমস্যা নেই, বাট আমি শেষ করে দিয়ে যাব। দ্য ফ্যাক্ট আমরা টাইপ 2-তে ছিলাম, তাই না? আমরা একটু আরেকবার একটু দেখি। দেখেন যে টাইপ 2টা কীরকম, অর্থাৎ কন্ডিশন 8 নাম্বার হলে 2 নাম্বারটা আপনারা নিশ্চয়ই এসেছেন। আমি একটু জাস্ট একবার দেখব আপনারা কানেক্ট করতে পেরেছেন কিনা আমাকে। আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। ক্লিয়ার, থ্যাঙ্কস। আপনারা জাস্ট একটু চলে আসেন। জানি না কেন এরকম হলো, বাট সো ঠিক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। আচ্ছা দেখেন, টাইপ 2 করবো আমরা। ইফ, আমরা একটু দ্রুত করি, হ্যাঁ, আপনারা না বুঝলে বলবেন। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস V1 আর বাকি অংশ থাকলে থাকতে পারে, নাও পারে, বাকি অংশ, ঠিক আছে? এটা ওকে। দেখেন তাহলে বিষয়টা হচ্ছে এরকম। দেখা যাচ্ছে মেবি, তাই না? তাহলে এটা হচ্ছে এরকম, আমরা উদাহরণ দিই। ইফ, দেখেন ইফ, এই যে ইফ পাস্ট ইনডিফিনিট একটা বাক্য দিই, ইউ স্টাডিড হার্ড, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে কি হতো? ইউ উড নট, ইউ উড, এই যে ইউ, এখানকার ইউ সাবজেক্টে যে নিয়ে আসলাম, উড দিব, তাহলে কি তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে কি হতো? তুমি একটা ভালো রেজাল্ট পেতে, তাই না? তুমি পেতে, এই যে উড পেতে, ভবিষ্যতের জন্য উড ব্যবহার করছি, উড গেট আ গুড রেজাল্ট, গেট আ গুড রেজাল্ট, এরকমই আসবে। সো এইখানে কি হবে? এই গেটটার মধ্যে ভার্ব দিয়ে দিবে আর উডটা উঠাই দেবে, আপনাদের উড গেট বসাতে হবে, এরকম কারেকশনে আসবে। সো আশা করছি আপনারা সবাই চলে আসছেন অনেকে। প্লিজ আপনারা যারা যারা ছিলেন একটু সবাই চলে আসবেন কাইন্ডলি। সরি ফর দ্য ডিস্টারবেন্স, ইন্টারাপশন অ্যাকচুয়ালি। সো দেখেন এটা হচ্ছে টাইপ 2 ছিল। এবার আমরা একটু টাইপ 3 দেখব, হ্যাঁ, টাইপ 3 দেখব। টাইপ 3টা ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল করেন। 1 2 3, তাই না? টাইপ 3 দেখব। টাইপ 3 কিরকম? ইফ দিই, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্লাস উড হ্যাভ, সাবজেক্ট আসবে একটা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস বাড়তি অংশ যদি থাকে তাহলে দিবেন। বোঝা গিয়েছে? তাহলে কি হবে? টাইপ 3টা ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে শর্ত, অ্যান্ড দেন সাবজেক্ট আসবে, উড হ্যাভ আসবে, V3 আসবে। এটা হচ্ছে টাইপ 3 নিয়ম। বোঝা গিয়েছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা কি করব বলুন তো? এটার উদাহরণ দেখব। ইফ ইফ ইউ হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্স, ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে ইফ, এই যে সেই ইফ। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সে একটা বাক্য লিখবো, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তুমি যদি অনেক ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তুমি একটা ভালো রেজাল্ট পেতে, তাই না? এটা হবে কিভাবে? এইভাবে লিখতে হবে, তুমি একটা ভালো রেজাল্ট পেতে। সেটা লিখবো আমরা কিভাবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3, বিকজ এটা হচ্ছে 3 নাম্বার রুল, ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই জন্য এই পরের অংশটুকু সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 ওইটা লিখবো। কোনটা? বাংলা হবে কি? যে ইফ ইউ স্টাডিড হার্ড, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে তুমি একটা ভালো রেজাল্ট পেতে। এটার ইংরেজিতে লিখবো এই যে স্ট্রাকচারে, যে তুমি একটা ভালো রেজাল্ট পেতে,
সাবজেক্ট, সে সাবজেক্টকে ইউ, তুমি একটা ভালো রেজাল্ট পেতে, ইউ উড হ্যাভ, উড হ্যাভ, পাওয়া ইংলিশ কি গটেন না, GOTTN, গেট থেকে গটেন হলো কেন, উড হ্যাভের পরে V3 হবে, ওই যে গটেন আ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট, আ গুড রেজাল্ট। এখানে কি কোনো প্রবলেম আছে আমাকে একটু জানাবেন প্লিজ। এখানে কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। এটা হচ্ছে টাইপ 3। এবার টাইপ 3 এইটাই আবার একটু অন্যরকমভাবে আসতে পারে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এটা একটু অন্যরকম, বুঝেছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এইটাই দেখেন, এই স্ট্রাকচারে আবার ইফ না হয়ে, আমরা বললাম না যে কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ যুক্ত সেন্টেন্স, এই টাইপ 3 একটা অল্টারনেটিভ নিয়ম আছে, ঠিক আছে? এটা সব সময় মনে রাখতে হবে যে টাইপ 3 একটা অল্টারনেটিভ নিয়ম আছে, সেটা ইফ না হয়ে কি হতে পারে, ইফ না হয়ে হতে পারে হ্যাড। আমি একটু এখানে লিখি, ইফ না হয়ে হতে পারে হ্যাড। এটা টাইপ 3, এটা টাইপ 3 অল্টারনেটিভ, এটা টাইপ 3 অল্টারনেটিভ, ঠিক আছে? অল্টারনেটিভ মনে থাকবে। তাহলে সেটা কি হতে পারে, স্ট্রাকচারটা একটু দেখি। এই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, ঠিক আছে? এবার এই পাশে হবে আবার সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস বাকি অংশ। ক্লিয়ার? এরকম হবে, অর্থাৎ হ্যাড দিয়ে যদি শুরু হয় বুঝতে পারবেন যে ওই বাক্যটা হচ্ছে ওই যে টাইপ 3 ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স করেছিলাম না, এই যে এইটুক হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স হয়, এইটুক টোটালটা হয় পাস্ট পারফেক্ট। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স ছিল, এইটুকু ঠিক ওইভাবে কাজ করে, বোঝা গেছে? আর বাকিটা ওই টাইপ 3 বাকি অংশের মধ্যে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে এই যে হ্যাডটা বসানো হয় না, এই হ্যাডটার মানে দাঁড়ায় হচ্ছে যদি, ইফের মতো। এটার মানে, এই হ্যাডের মানে হচ্ছে ইফের মতো দাঁড়ায়, এই জন্য এখানে ইফের মতো কাজ করে। এটা হচ্ছে নাম্বার 3 অল্টারনেটিভ রুলস। বোঝা গেছে? কোশ্চেন কিভাবে আসবে, কোশ্চেন আসবে আমি এটাতে দেখিয়ে দিচ্ছি কোশ্চেন কিভাবে আসবে। দেখেন, এটার মানে হচ্ছে যদি, হ্যাঁ? তাহলে এক্সাম্পল কি হবে দেখেন, হ্যাড আই বিন রিচ, হ্যাড আই বিন রিচ, যদি আমি ধনী হতাম তাহলে আমি কি করতাম, আমি একটা কিছু করতাম। ধনী হলে যা করে তার মধ্যে থেকে একটা কিছু করতাম। আমি ধনী হলে পার্সোনালি করতাম আই উড হ্যাভ হেল্প দ্য পুর। আই, এই যে সাবজেক্ট নিয়ে আসলাম আবার এখানে আই, এবার উড হ্যাভ V3 কি করতাম, সাহায্য করতাম, হেল্প দ্য পোর, আই উড হ্যাভ হেল্প দ্য পোর। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্নটা হবে এরকম যে হ্যাড আই বিন রিচ, এরকম প্রশ্ন হবে, হ্যাড আই বিন রিচ আই হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর। তাহলে দেখেন এটি এরকম প্রশ্ন হবে যে হ্যাড আই বিন রিচ, আমি যদি ধনী হতাম আই হেল্প দ্য পোর। তাহলে হেল্পটাকে ঠিক করতে বলবে, তাহলে হেল্পটা কি হবে, হেল্পটা হবে উড হ্যাভ হেল্পড, তাই তো? উড হ্যাভ হেল্প, কেন? কারণ স্ট্রাকচার তাই বলে, এই জন্য হবে। ওকে, না না, ওনার বিগত বছরের প্রশ্নগুলো তো উনি নিজ দায়িত্বে দেখবেন, এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি দেখিয়ে দেবো আসলে প্রশ্ন কেমন করে আসবে। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকটা কোশ্চেনে যদি মনে হয় যে দেখানো দরকার আমি দেখিয়ে দেবো অবশ্যই। সো দেখেন 3 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 3 নাম্বারের অল্টারনেটিভ নিয়ম ছিল, এইভাবে করতে হয় এবং এই নোটগুলো জমা দিতে হবে আপনাদের, ঠিক আছে? রাইট ফর্মভাবে নোট চাই আমার। সো এটা হচ্ছে রাইট 3 নাম্বার রুলস। এবার আমরা দেখি এর বাইরেও একটা রুলস আছে, সেটা হচ্ছে 8 নাম্বারেরই 5টা রুলস মোট। 8 নাম্বারেরই কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্সেপশনাল বলতে পারেন, এটা এক্সেপশনাল রুলস। এক্সেপশনাল কি, এক্সেপশনাল সেটা হচ্ছে জিরো কন্ডিশন। এটা টাইপ 1 2 3 বললাম না, এটা হচ্ছে জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনাল। এটা ইফ দিয়েই শুরু হয়, ঠিক আছে? তাহলে বলেন তো এটা কি হবে, ইফ প্লাস
প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এখানে কোন টেন্স হবে, তাহলে এবার আমাকে বলেন তো ইফের সাথে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন এখানে কোনটা হয়, আপনারা একটু আমাকে বলবেন। এটা একটু আনসার করেন যে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট হলে বাকি অংশটুকু কোন টেন্স হয়। হ্যাঁ, এখানে একজন বলছেন যে হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম। ইয়েস, এটা একদম কারেক্ট। হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। আমি যদি তাকে দেখতাম আমি তাকে ঘটনাটি বলতাম। একদম কারেক্ট লিখেছেন, একদম ওই স্ট্রাকচার ঠিকই লিখেছেন। ফিউচার ইনডিফিনিট সবাই লিখেছেন, যেখানে ফিউচার ইনডিফিনিট হবে, কিন্তু এই যে এক্সেপশনাল রুলে যে কি হবে জানেন, এখানে আমরা প্রথমে দেখলাম যে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাই না? কিন্তু এক্সেপশনাল রুলে কি হবে, এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। বোঝা গেছে? এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে ইফের সাথে। এটা যখন এক্সেপশনাল রুল হবে তখন। তাহলে উদাহরণটা কেমন হবে? উদাহরণটা হবে এরকম, if you hit the ice, if you hit the ice, it melts, it melts। দেখেন ইফের সাথে এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট। যদি তুমি বরফকে তাপ দাও বরফ গলে, তাই না? তাহলে এটা এক্সেপশনাল রুলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর নর্মাল টাইম হবে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনারা হয়তো সামনে প্রশ্ন করবেন, ভাই এক্সেপশনাল কোলটা বুঝবো কি করে, আর আমার তো এখানে দেয়া থাকবে না এটা এক্সেপশনাল রুল থেকে এসছে, আমি কি করে বুঝবো যে এটা এক্সেপশনাল না ওইটা এক্সেপশন, মানে কোনটা এক্সেপশনাল রুলস, তাই না? আপনাদের কাজ থাকবে তো দ্বিতীয়টাই, সো আপনি তো বুঝতে পারবেন না। বা প্রথমটায় দিলে, যদি প্রথমটায় থাকে দ্বিতীয়টায় ফিউচার থাকে তাহলে সমস্যা নেই, বুঝে ফেলবেন। কিন্তু যদি প্রথমে আপনার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরে যদি আপনার ভার্ব ঠিক করতে দেয়, তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে এটা এক্সেপশনাল রুলস না ওইটা এক্সেপশনাল রুলস, কোনটা ফিউচার হবে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই না? এটা তো সাধারণ। ক্লিয়ার বলছেন, কি করে ক্লিয়ার হলো এটা আমাকে একটু বলেন তো, আমি তো এখন ক্লিয়ার করি নাই। হ্যাঁ, অলরেডি দেখেছেন, প্রশ্ন করে দিয়েছেন যে কোথায় কোনটা হবে, কি করে বুঝবো। এই যে এক্সেপশনাল রুলস শুধুমাত্র তখনই হয়, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট তখনই হয়, যখন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য হয়, তখন হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এটা বৈজ্ঞানিক সত্য বলতে পারেন, চিরন্তন সত্যও বলতে পারেন। ঠিক আছে? এটা ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, ইট ড্রেঞ্চ এটা ভিজিয়ে দেয়, ভিজে যায় অঞ্চল, ইট ড্রেঞ্চ দ্য রিজিয়ন। ঠিক আছে? ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, ইট ড্রেঞ্চ দ্য রিজিয়ন, এই অঞ্চল, এটা সেটা অঞ্চলকে ভিজিয়ে দেয়, তাই তো? এটাও চিরন্তন সত্য বাক্য, এটাও চিরন্তন সত্য বাক্য। এই জন্য চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য যখন হবে, ইফ অক্সিজেন রিয়াক্টস উইথ দ্য হাইড্রোজেন, যদি হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিয়াক্ট করে, ইট ক্রিয়েটস ওয়াটার। ঠিক আছে? এটা পানি তৈরি করে, এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে যখন আপনার বৈজ্ঞানিক সত্য, এটা নোট করে নেন একটু, আমি লিখছি না, যে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য আর ঐতিহাসিক সত্য যদি বোঝায়, সেক্ষেত্রে আমাদের এই এক্সেপশনাল রুলস অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? এটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। এটা তাহলে পুরো 8 নাম্বার রুলস একদম আমরা ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে? এবার আমরা একটু দেখি, এবার 9 নাম্বার দেখবো। হ্যাঁ, দেখেন 9 নাম্বারে হইলে কি হবে, যে মডাল অক্সিলারিজ গুলো আছে না, মডাল প্লাস V1, এটা হচ্ছে 9 নাম্বার রুল। মডাল যে ভার্বগুলো আছে সেইগুলোর পর সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। তাহলে আমরা একটু দেখান তো মডাল ভার্ব কোনগুলো। মডাল প্লাস V1 সব সময় মডালের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, এটা হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে? আমারও সেম প্রবলেম, আমি তো এই মাসে ক্লাস করতে পারলাম না, সেক্ষেত্রে আমার সলিউশন, আসলে আমি দুঃখিত, এই ক্ষেত্রে আমার সলিউশন আমি দিতে পারছি না। আপনি একটু আমাদের অ্যাডমিন স্যারের সাথে কথা বলবেন, উনি হয়তো আপনাকে কোনো ভালো সলিউশন দিতে পারেন। সো দেখেন, এটা মডাল অক্সিলারিজগুলোর নাম দেখার জন্য আমি ওয়েট করছি।
এখনো আসেনি কিন্তু। কন্ডিশনাল একজন বলছে কন্ডিশনালে 4টা রুলস বলেছেন, আমি তো 4টা রুলসই লিখেছি। ওই যে 3 নাম্বারে ওটা ছিল অল্টারনেটিভ, মানে এটার আরেকটা রুলস, ওটা 4, ওটা 3-এর থেকে 4 করিনি আমরা, জাস্ট ওটা 4টাই রুলস আমরা আপনাদেরকে দেখানো হয়েছে, একটু ভালো করে দেখবেন। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ এইগুলা হচ্ছে আমাদের সেম প্রবলেম, এটাই হচ্ছে আমাদের মডাল অক্সিলারি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারির পর সব সময় কি হবে? V1 হবে, তাই তো? আই উড গো টু ঢাকা, আই ক্যান বাই আ কার, তাই তো? আশা করি বুঝতে পেরেছেন। আই কুড ডু দিস, আই কুড ডু দ্য সেম, আই কুড ডু দ্য সেম, আই কুড ডু দ্য সেম। তাহলে এই যে ক্যান বাই, ক্যানের পরে V1, উডের পরে V1, কুডের পরে V1, অর্থাৎ মডাল যে অক্সিলারিজগুলো আছে, মডাল অক্সিলারিজ আছে 11টা মডাল অক্সিলারিজ আপনারা দেখে নেবেন। মডাল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা সেই রুলস। আশা করি বোঝা গিয়েছে। সো দেখেন, এটা 9 নাম্বার ছিল, আমরা একটু মুছে দিয়ে এবার আমরা 10 নাম্বার রুলসটা দেখি। 10 নাম্বার রুলস দেখেন, ফিউচার বিষয়ক যে শব্দগুলো, ইন ফিউচার, নেক্সট, ইন দ্য নেক্সট, ঠিক আছে? ফিউচার, ইন ফিউচার, নেক্সট, তাই না? নেক্সট, আপনারা সবাই কারেক্ট আনসার করছেন, নেক্সট, ইন দ্য নেক্সট, তাই না? আর সমস্যা হচ্ছে আপনাদের অনেক ক্লাস করতে পারছেন না। 8 তারিখে আমার এক্সাম আছে, তাই ঠিক মতো ক্লাস করতে পারছি না। 8 তারিখের পর ঠিক মতো ক্লাস করবো। আচ্ছা, ওকে ভাইয়া, কোন মডেলটা কখন বসাবো? ভাইয়া এটা তো সেই রুলস, সেই ক্লাস করাচ্ছি না, ক্যান, কুড, মে, মাইট, এটা আপনার খুবই সহজ। হ্যাঁ, ক্যান হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিই, তারপরে ক্যান পারা, কোনো কিছু পারা অর্থে ক্যান বোঝায়, শুড কোনো কিছু হওয়া উচিত অর্থে শুড বোঝায়, শুড হ্যাভ এর আবার আলাদা ব্যবহার, শুড হ্যাভ মানে হওয়া উচিত ছিল বোঝায়, ঠিক আছে? উড হ্যাভ করতে পারতাম বোঝায়, কুড হ্যাভও করতে পারতাম বোঝায়, ঠিক আছে? মাইট হ্যাভ, এটা এই ধরনের আপনার আলাদা আলাদা ডেডিকেটেড ক্লাস আছে। তো এটা ক্লাস করলে আমি এটা শেষ করতে পারবো না। উড হ্যাভ, কুড হ্যাভের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, এটা বলতে হবে। মাইট হ্যাভ আর মে হ্যাভের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। সো লেট ইট বি গো ইন দ্য, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ইন ফিউচার নেক্সট, এটা হচ্ছে 9 নাম্বার রুলস। ইন ফিউচার নেক্সট, ইন দ্য নেক্সট, টুমরো, এইগুলো কি বর্তমানের কথা? এগুলো ভবিষ্যতের কথা না। যদি কখনো এই সেন্টেন্সগুলো আপনি বাক্যে, এই শব্দগুলো বাক্যে দেখতে পান, তাহলে সেই সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? যদি এগুলো কখনো দেখতে পান সেন্টেন্সে, সেগুলো হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? যেরকম আই গো টু ঢাকা টুমরো, আমি কালকে ঢাকা যাব, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের এখানে একটু স্ট্রাকচার একটু প্রবলেম আছে, এখানে এই যে গোতে ব্র্যাকেট দেয়, এটা একটু ঠিক করে দিতে হবে। তাহলে ফিউচার যেহেতু এটা আমরা বুঝতে পারতেছি টুমরো দেখে, তাহলে কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট করে দিতে হবে। তাহলে গোটাকে কি করে দিতে হবে? আই উইল গো করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আই উইল গো, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট, এগুলো দেখে বুঝলাম, এর জন্য এটা ফিউচার করে দেবো, হয়ে যাবে। এখানে আর কোনো আশা করি সমস্যা থাকবে না। এই সেন্টেন্সগুলো বা ফিউচার যতগুলো শব্দ, যে শব্দগুলো ফিউচারকে নির্দেশ করে, সেইগুলো দেখলে এরকম ফিউচার ইনডিফিনিট করে দিবেন। এটা গেল 10 নাম্বার। এবার আমরা কি করব? দিস টাইম আমরা করব 11 নাম্বার। 11 নাম্বারে ঠিক আছে, 11 নাম্বারে ঠিক তাই, এগো বিফোর, লাস্ট, এই ধরনের শব্দ যেগুলা হচ্ছে আপনার অতীতকে নির্দেশ করে, এগো বিফোর লাস্ট, ঠিক আছে?
তাহলে এইগুলা যখন নির্দেশ করে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবেন এই অ্যাগো, বিফোর, লাস্ট অর্থাৎ অতীতের কথা যখন ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে, অ্যাগো, বিফোর, লাস্ট, ওয়ান্স আপন এ টাইম এই ধরনের শব্দ যখন বোঝায় তখন আপনার কি হয়, তখন পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, পাস্ট ইনডিফিনিট করতে হবে, ঠিক আছে। আই সি হিম লাস্ট NIGST বা লাস্ট ইয়ার, আই সি হিম লাস্ট ইয়ার, বা আই মিটও দিতে পারে এখানে, আই মিট হিম লাস্ট মান্থ, এরকম দুইটা দিয়ে দিতে পারে। তাহলে কি করবেন, যেহেতু লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ওয়ান্স আই মেট, এখানে ওয়ান্স দিয়ে দিতে পারে, ওয়ান্স আই মেট হিম ওয়ান্স ইন মাই লাইফ, ইন মাই লাইফ, আই মেট হিম ওয়ান্স ইন মাই লাইফ, বা আই মেট মাশরাফি ওয়ান্স ইন মাই লাইফ, এরকম হইতে পারে সেন্টেন্সগুলো, ঠিক আছে। তাহলে এই যে ওয়ান্স, লাস্ট এগুলো থাকলে কি হবে, আচ্ছা নিচে লিখছি দেখা যাচ্ছে না, আচ্ছা অনার্স ফাইনাল ইয়ারের ভাই বাও, ঠিক আছে। আই মেট হবে এখানে, আই মেট হিম লাস্ট ইয়ার, আই স হবে এখানে, তাই তো, আই স হিম লাস্ট ইয়ার। তাহলে এগুলো বুঝতে পারলেন, আশা করি এখানে কোনো সমস্যা থাকলো না। আমি একটু নিচে লিখছি, সমস্যা নেই। তো এটা গেল 9 10 গেল এটা। এবার আমরা একটু 11 নাম্বার দেখব। 11 নাম্বার হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম, এটা হচ্ছে 11 নাম্বার, ঠিক আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই সঠিক সময় বা এখনই সময়, এই দুইটার মানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে এখনই সঠিক সময়, এখনই সময়। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইট ইজ টাইম, ইট ইজ টাইম প্লাস 2 প্লাস V1, এটা মাথায় রাখবেন, ইট ইজ টাইম প্লাস 2 প্লাস V1, ঠিক আছে। এইটুকু হচ্ছে মূলত বিষয়, এইটুকু মূলত বিষয়। আর একটা বিষয় হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে। তাহলে কি পার্থক্য বুঝতে পারতেছেন? আর বাকি এরপরে হচ্ছে বাকি অংশ অনেক কিছু বসতে পারে, আপনাদের যা ইচ্ছা তাই বসাতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন ইট ইজ টাইম প্লাস 2 প্লাস V1 হয়, অর্থাৎ ইট ইজ টাইমের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে 2 প্লাস V1, ক্লিয়ার। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম একই জিনিস, দুইটাই একই জিনিস। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যে ভার্বটা হবে সেটা হবে 2 প্লাস V1, আর হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট চলে আসে কোনোভাবে তাইলে হবে ভার্বটা হবে V2। মাথায় একটু ধরে নেন যে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে ভার্বটা হবে 2 প্লাস V1, এমনি ন্যাচারালি এটা 2 প্লাস V1 হয়, কিন্তু যদি ইট ইজ টাইম বা হাই টাইমের পরে কোনোভাবে একটা সাবজেক্ট আপনি বসান বা ওরা দিয়ে দেয় তাহলে ভার্বটা হবে V2। আশা করি বুঝতে পেরেছেন। আমি আগে এই উদাহরণটা লিখছি, এটা মুছে পরে এটা লিখবো, ঠিক আছে। এটা উপরের উদাহরণ, ইট ইজ টাইম, তাহলে ইট ইজ টাইম টু প্লে ফুটবল, ইট ইজ টাইম টু প্লে ফুটবল। এই টু প্লের জায়গায় এই প্লে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, এই টুটা উঠিয়ে দিয়ে প্লের এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, বলবে এটা ঠিক করতে। তখন কি করবেন, যেহেতু ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই তাহলে কি হবে 2 প্লাস V1 হবে, তাই না। এটা আমরা 2 প্লাস V1 করে দেবো এখানে, টু প্লে ফুটবল, ক্লিয়ার। এটা হচ্ছে উপরের রুলসের উদাহরণ। তাহলে উপরের রুলসটাও মুছে দিব, পরেরটা আমরা করব। উদাহরণ সহ উপরটা মুছে দিলাম। এবার দেখেন এটা কি হবে, ইট ইজ টাইম, একই উদাহরণটা আমি লিখে দিচ্ছি, দেখেন ইট ইজ টাইম উই প্লেইড ফুটবল, ইট ইজ টাইম উই প্লেইড ফুটবল। দেখছেন ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট আসছে, এই জন্য প্লেটা প্লেইড হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আমার ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ, ভালো। শুনুন, আমি কিন্তু আপনাদের
ক্লিয়ার? ওকে ফাইন, আমি আপনাদের আরও একটা কথা বলে দিই যে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস, আমার ব্যক্তিগতভাবে রাইট ফর্ম অফ ভার্বসের 47টা রুল, 56টা রুল আছে, তা আমি 47টা রুল এরকম টানা করাতে পারবো। 47টা রুল আমার মুখস্থ, আর ওইগুলা যে 56টার মধ্যে 47টার আর অন্যগুলা হচ্ছে অন্য অন্য একটু কমন করে মুখস্থ বলতে গিয়ে ওইগুলো আপনি যদি আমাকে বলেন যে এটা এরকম, আমি ওটা দেখে করে দিতে পারবো, বাট হয়তো বা 47টা আমি টানা ক্লাস নিতে পারবো। রুলস আমার 47টা মুখস্থ, কিন্তু আমরা 47টা রুলসে যাবো না, বিকজ এই 47টা পড়লে আপনারা মাথায় নিতে পারবেন না সবসময়, বিকজ আমি তো সবসময় ইংরেজি করি, করতে 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 আমার মাথায় সেট হয়ে গিয়েছে এটা অটোমেটিক্যালি। সো বিষয় হচ্ছে যে দেখেন, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আসে আমরা সেইগুলো শেষ করব, আবার পরে যদি মনে করেন সব সিলেবাস শেষ করে সুযোগ পাই, আমাদের হাতে সময় থাকে, তো অবশ্যই আমরা এক্সট্রা রুলস নিয়ে আমরা কথা সেই সময় বলবো। তো আমরা যে কথাগুলো বলতেছি সচরাচর এইখান থেকে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, এটা গেল, এটা বাদ দিয়ে আমরা এবার কি করব বুঝতে পারলাম। এবার আমরা রুল করব 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে হোয়াইল। 12 নাম্বার হচ্ছে হোয়াইলের রুল। হোয়াইল মানে হচ্ছে যখন, হোয়াইল মানে হচ্ছে যখন, হোয়াইলের রুল করব। দেখেন, ঠিক আছে, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস, সরি, প্রেজেন্ট, হোয়াইল প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউ, হোয়াইল প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্লাস পাস্ট ইনডিফিনিট। হোয়াইল প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রথম রুল হোয়াইলের। হোয়াইলের দুইটা রুল আছে, সেটা হচ্ছে হোয়াইল প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট ইনডিফিনিট। ওকে, এটা দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম রুল। এবার আমরা 2 নাম্বার রুলটা দেখি। হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট ইনডিফিনিট। দেখেন ওই আগেরটার মতো রুলসই অনেকটা, ইট ইজ টাইম হাই টাইমের মতো অনেকটা কাছাকাছি রুলস। তো দেখেন, হোয়াইলের পরে ন্যাচারালি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং তারপরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম রুলস। আর দ্বিতীয় রুলসে কি, হোয়াইলের পরে যদি একটা ভুল করে সাবজেক্ট ওরা দিয়ে দেয় বা চলে আসে, তাহলে কি করবেন, আমরা ওই সাবজেক্টের পরে একটা পাস্ট কন্টিনিউয়াস করব, আবার তারপরেরটা আবার প্রেজেন্ট ইনডিফিনিটি থাকবে। বোঝা গেছে? এটুকু আমাকে বোঝান যে বোঝা গিয়েছে কিনা। রুল 13, রুল বলছেন 13। ওকে, রুল 13 ভাইয়া একটু নিচে লেখা যাচ্ছে না, আমি তো এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমি কিন্তু এখানে দেখেই করতেছি, আপনি একটু কাইন্ডলি দেখবেন, এখানে দেখা যাচ্ছে, আমি তারপরেও আমি নিচে লেখার চেষ্টা করছি, আমি নিচেই লিখছি, কিন্তু বড় করে নিচে লিখছি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। উদাহরণটা দেখেন, হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট না আসে সেক্ষেত্রে, অর্থাৎ 1 নাম্বার, হোয়াইল টেকিং টি, হোয়াইল টেকিং টি, যখন আমি চা খাচ্ছিলাম, হোয়াইল টেকিং টি আই স আ বার্ড, হোয়াইল টেকিং টি আই স আ বার্ড। বুঝতে পেরেছেন? হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো হোয়াইল টেকিং টি, অর্থাৎ এই যে ভার্বের আইএনজি টি, হোয়াইল টেকিং টি, যেহেতু হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই তাই হোয়াইল টেকিং টি হলো, এবং পরেরটুকু পাস্ট ইনডিফিনিট, যে যখন আমি চা খাচ্ছিলাম, আই স আ বার্ড, এই যে পাস্ট ইনডিফিনিট, আই স আ বার্ড। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নাম্বার রুলস। এবার 2 নাম্বারে কি হবে, হোয়াইল আই আছে, তাহলে কি হবে বলেন তো, হোয়াইল যখন আই চলে এসেছে, তাহলে এটা আমরা কি করব, তখন যেহেতু হোয়াইলের পর একটা সাবজেক্ট চলে আসে, তখন আমরা আর ওইটা করতে পারবো না, আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারবো না, আমরা পাস্ট কন্টিনিউয়াস করবো। হোয়াইল আই ওয়াজ টেকিং টি, হোয়াইল আই ওয়াজ টেকিং টি, ঠিক আছে, টেকিং টি, বুঝতে পেরেছো? হোয়াইল আই ওয়াজ টেকিং টি, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস করে ফেললাম। হোয়াইল আই ওয়াজ টেকিং টি আই স এ বার্ড, আই স এ বার্ড, হোয়াইল আই ওয়াজ টেকিং টি আই স এ বার্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে ফাইন, তাহলে এটা আমরা বুঝতে পারলাম।
ক্লিয়ার। 14 নাম্বার দেখি তাহলে, এটা 13 নাম্বার ছিল, নাম্বারিংটা একটু ঠিক করতে পারিনি আমি। 14 নাম্বারটা এবার দেখব। দেখেন এটা হচ্ছে 14। উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট মানে হচ্ছে যদির মতো একটা শব্দ, যদি, এটার মানে হচ্ছে যদি হয়, ঠিক আছে। উড দ্যাট হলে কি হয়, উড দ্যাট হলে সাবজেক্টের পরে একটা কুড আনতে হয়। উড দ্যাট হলে, উড দ্যাট মানে যদি, উড দ্যাট হলে সাবজেক্টের পরে, আপনার নিচে লিখতে বলছে, আমি নিচে লিখি। উড দ্যাট হলে, উড, উড দ্যাট মানে হচ্ছে যদি, উড দ্যাট হলে সাবজেক্টের পরে একটা কুড আসে। উড দ্যাট হলে সাবজেক্টের পরে একটা কুড আসে, এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে। উড দ্যাট হলে সাবজেক্টের পরে একটা কুড আসে, এটা আমাদের আনতে হবে, এটা হচ্ছে নিয়ম। উড দ্যাট মানে যদি, এই রুলসটা আসে কিন্তু, এটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন। তাহলে দেখেন, উড দ্যাট আই বি আ বার্ড। দেখেন তো এটা কি করবেন, উড দ্যাট আই বি এ বার্ড, উড দ্যাট আই ভিজিট, ভিজিট কক্সবাজার। এটাতে কি হবে আর উপরেরটা কি হবে বলেন? কুড বি, হ্যাঁ এটা হবে, এই এই সাবজেক্টের পরে একটা কুড আনবো, বি তো ভার্ব, এই কুডের পরে আমরা কি বলেছি বলেন তো, এর সাথে আরেকটা রুল জড়িয়ে যাচ্ছে, দেখেন এই ক্যান, কুড, মে, মাইট, আমরা এখানে একটা কুড আনবো না, এইখানে কুডটা আনবো, এই সাবজেক্টের পর একটা কুড আনবো, আর এই ভার্বটা কি হবে কুডের পর, কুড তো একটা মডেল, এই জন্য কুডের পরে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটার বেস ফর্ম যেটা হবে সেটা বসাতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি করব, এইখানে হবে কুড, এই 1 নাম্বার, এটা এ ধরি, এটা বি ধরি, এর জন্য লিখতেছি, দেখেন এতে এখানে কি আই, আই আছে, কুড আনবো, একটা কুড নিয়ে আসবো, কুডের পরে ভার্ব আছে এখানে বি, তাহলে এই বি ভার্বটাই আমরা বসিয়ে দেবো, বিকজ কুডের পরে সবসময় 1 নাম্বার ভার্বের 1 নাম্বার অবস্থা বসে। আই কুড বি, আর এখানে হবে আই কুড ভিজিট, কুড ভিজিট, ইয়েস, বি নাম্বারে হবে কুড ভিজিট, কুড ভিজিট, এটা উড দ্যাটের ক্ষেত্রে, ঠিক আছে, কুড ভিজিট, ওকে বুঝতে পারলাম। তাহলে 14 নাম্বার মুছে দিই, আমরা একটু 15 নাম্বারটা দেখি। 15, লেট, উড রেদার, হ্যাড বেটার, এই শব্দগুলো লেট, উড রেদার, হ্যাড বেটার, এই শব্দগুলোর পরে ভার্বের 1 নাম্বার অবস্থা বসে, এগুলার পরে ভার্বের, এইগুলার পরে অর্থাৎ প্লাস V1, এগুলার পরে ভার্বের 1 নাম্বার অবস্থা বসে। কিরকম, আই উড রেদার ডাই, ডাইটা এখানে ব্র্যাকেটের মধ্যে দিলাম, আই উড রেদার ডাই দেন বেগ, দেন বেগ, আই উড রেদার ডাই দেন বেগ, তাহলে ডাই কি হবে, ডাই ডাই থেকে যাবে, কারণ এটা V1, উড রেদারের পরে সবসময় V1 বসে, এটা অবশ্যই V1 ফর্ম, তাই ডাই এখানে ডাই থেকে যাবে, উড রেদার ডাই দেন বেগই থাকবে, ক্লিয়ার? লাস্ট ওয়ান, আমরা এই শেষটা দেখব, শেষ একটা দেখে আমরা 16 নাম্বার রুলস দেখে শেষ করব, আর যদি কোনো গুরুত্বপূর্ণ রুলস থাকে আপনাদের আমি রুল আকারে লিখে দিয়ে দেবো, মনে হয় যে এটা দরকার, আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো আপনাদের শিখিয়ে দিলাম, যদি মনে হয় দরকার সেটা আমি একটা আপনাদের পরীক্ষা বা একটা ছুটির মাঝখানে অবশ্যই নিয়ে নিব, কারণ রাইট ফর্ম অফ ভার্ব যতই করব ততই আমাদের সামনে আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, আরও অনেক রুলস আছে, সো আজকে তো একটা ক্লাসে এত সম্ভব না, আমি অবশ্যই কথা দিলাম রাইট ফর্ম অফ ভার্বে আরও ক্লাস আপনারা পাবেন, ওকে? তো দেখেন 16 নাম্বারে কি আছে, 16 নাম্বারে হচ্ছে টাইটেল, টাইটেল, নেম,
মেজারমেন্ট, টাইটেল, নেম, মেজারমেন্ট। মেজারমেন্ট মানে কোনো পরিমাপ, একক পরিমাপ, ঠিক আছে? কোনো কিছুর টাইটেল, কোনো সিনেমার টাইটেল, কোনো সিনেমার নেম বা কোনো কিছুর নেম, কোনো কিছুর একটা দূরত্বের পরিমাপ যদি প্লুরালও মনে হয়, প্লুরাল, এগুলো যদি প্লুরাল মনে হলেও এগুলো প্লুরাল মনে হলেও ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এগুলা প্লুরাল মনে হলেও ভার্ব কিন্তু আপনাদের ন্যাচারালি সিঙ্গুলার হয়ে থাকে। বুঝতে পেরেছেন? তো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন 30 মাইলস, 30 মাইলস, এখানে ইজ দিয়ে বি দিয়ে দিল, বি 30 মাইল এ লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স। আপনারা অনেকে আর দিয়ে দিতে পারেন, মনে হতে পারে যেটা 30 মাইলস আছে, অনেক মাইলের কথা বলতেছে, কিন্তু এখানে হবে ইজ। 30 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। বিকজ কেন আমি বলে দিয়েছি, কোনো টাইটেল, নেম বা মেজারমেন্ট, মেজারমেন্ট এই যে 30 মাইলস, এটা একটা মেজারমেন্ট, ঠিক আছে? একটা পরিমাপ, পরিমাপ বোঝালে এটা প্লুরাল মনে হতে পারে, তাহলেও এটা আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? আর একটা উদাহরণ দিচ্ছি এরই, দেখেন যে স্টার ওয়ার্স, স্টার ওয়ার্স, ওয়ার্স মানে যুদ্ধগুলো মনে হচ্ছে না, স্টার ওয়ার্স ইজ আ গ্রেট মুভি, স্টার ওয়ার্স ইজ আ গ্রেট মুভি। স্টার ওয়ার্স, এই ওয়ার্স কিন্তু মনে হচ্ছে প্লুরাল, তারপরেও ভার্বটা হলো ইজ। সঠিকভাবে আমি উদাহরণটা দিলাম, এর ভার্বটা হলো ইজ, যেহেতু এখানে ওয়ার্ডস আছে আর এটা একটা মুভির নাম, স্টার ওয়ার্স একটা মুভির নাম, সো এটা একটা মুভির নাম বিধায় এই ওয়ার্ডস প্লুরাল হইলেও আমাদের এখানে ভার্ব সিঙ্গুলার হবে। তো এই ছিল মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের 16টি রুলস। আপনারা এটা ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন, আশা করি মোটামুটি সবগুলোই আমাদের কমন আসার কথা। তো আমি আবারও বলছি যে এই রাইট ফর্ম অফ ভার্বের উপর আরও ক্লাস থাকবে ইনশাল্লাহ, আপনারা স্টে উইথ আস, কিপ ওয়াচিং। অ্যান্ড আপনাদের শুক্রবারে ক্লাস পরীক্ষা থাকবে, পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। সো আর বৃহস্পতিবারে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বের উপর অনেকগুলো সলিউশন করব, সলভ করব। ওখানে দেখা গেল 2-1টা নতুন নিয়ম আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর বৃহস্পতিবারের দিন আমি চেষ্টা করবো আরও কিছু রুলস ঢুকিয়ে দেওয়ার ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।